হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে আমরা দেখব ক্লাস 11-এর একদম যেটা ফার্স্ট ইউনিট আছে, অর্থাৎ সেমিস্টার 1-এর যেটা ফার্স্ট ইউনিট আছে সেটা হচ্ছে কি না, জীব জগৎ, অর্থাৎ যেটাকে আমরা লিভিং ওয়ার্ল্ড বলছি, তাই না? তাহলে এই একদম জাস্ট শর্টে জিস্ট ভিডিও যাকে বলে, ঠিক সেই রকমভাবে আমরা দেখব। এবারে এই জীব জগৎ বা লিভিং ওয়ার্ল্ডের মধ্যে সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে জীবনটা কী। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখব কি না, সজীব বস্তু সম্বন্ধে বিজ্ঞানসম্মতভাবে সঠিকভাবে আলোচনা করা হয় বলে আমরা জীবন বিজ্ঞানকে বলা হয় জীবনের বিজ্ঞান বা সায়েন্স অফ লাইফ বলা হয়, তাই না? আবার আমরা বলতে পারি কি না, জীবদেহে বিভিন্ন জড়বস্তু, অর্থাৎ আমরা বলতে পারি জীবদেহ জৈব অজৈব উভয় দিয়েই কি তৈরি হয়, কিন্তু গঠন আর কার্যগতভাবে জড়বস্তুসমূহের একটা ঐক্যবদ্ধ বিশেষ এক ভৌত রাসায়নিক সাম্যাবস্থায় নতুন যে বৈশিষ্ট্যের আত্মপ্রকাশ ঘটে, এটাকেই বলা হয় জীবন বা লাইফ, তাই না? এবারে যদি আমরা এই ধারণা থেকে জীবনের একটা সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে জীবনের সংজ্ঞা দিয়েছেন। আমরা বলতে পারি কি জীবনের কী কী জিনিস বৈশিষ্ট্য থাকা দরকার একটা জীবনের ক্ষেত্রে, তার বৃদ্ধি থাকা দরকার, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি কি একটা জীবনের ক্ষেত্রে তার বৃদ্ধি থাকা দরকার, প্রজনন হতে হবে, পরিব্যক্তি হতে হবে, বা বিবর্তনে একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করবে, দিয়ে একটা প্রোটোপ্লাজমীয় বস্তু। আমরা জানি কি না, একটা যদি কোষ থাকে, কোষের ভিতরে যে তরল পদার্থটা থাকে নিউক্লিয়াস সমন্বিত, সেটাকে আমরা কি বলছি, প্রোটোপ্লাজম। তাহলে এই প্রোটোপ্লাজমীয় বস্তুকেই আমরা কি বলছি, জীবন। বা আমরা ঘুরিয়ে বলতে পারি পরিবেশের সঙ্গে সজীব বস্তুর আন্তঃবিক্রিয়ার বহিঃপ্রকাশই কী হবে না, জীবন। তাহলে এক কথায় যদি আমরা ডেফিনেশন অফ লাইফ বলতে বুঝি, কি বুঝবো বা কি বলবো না, বিভিন্ন বিজ্ঞানীদের মতে বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকেই বলা হচ্ছে কি জীবন। এবারে এই জীবনের পরে আমাদেরকে জানতে হবে কি সজীব বস্তু। তাহলে সজীব বস্তু বা জীব আমরা কাকে বলবো না, সজীব বস্তু বা জীব আমরা তাদেরকেই বলবো যাদের মধ্যে এই যে বৈশিষ্ট্যগুলো আমার এখানে লেখা রয়েছে, দেখুন প্রোটোপ্লাজমীয় সংগঠন, বৃদ্ধি, বিপাক, পুষ্টি, শ্বসন, রেচন, চলনগমন, উত্তেজিতা, পরিব্যক্তি, বিবর্তন, অভিযোজন, জীবনচক্র, অর্থাৎ এই এতগুলো বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তাদেরকেই আমরা কি বলবো, তাকেই আমরা কি বলবো, জীবন বলবো, তাই না? অর্থাৎ আমরা তো আর বলতে পারবো না সংজ্ঞার ক্ষেত্রে যে এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে রয়েছে তাদেরকেই আমরা সজীব বস্তু বলবো। তাহলে আমরা বলতে পারি সজীব বস্তু কি না, যে বস্তুর মধ্যে এই যে বৈশিষ্ট্যগুলো বলেছি সেগুলো আমরা পরপর বলে দেবো। যে বস্তুর মধ্যে বৃদ্ধি, বিপাক, চলনগমন, উত্তেজিতা, শ্বসন, বংশবিস্তার করার ক্ষমতা, অভিযোজন করার ক্ষমতা, পরিব্যক্তি ইত্যাদি বৈশিষ্ট্যগুলি বর্তমান, তাকেই আমরা কি বলবো না, তাকেই আমরা বলবো লিভিং অর্গানিজম বা সজীব বস্তু। অর্থাৎ প্রত্যেকটা সজীব বস্তুর এই বৈশিষ্ট্যগুলো কী করতে হবে, কম্পালসারি থাকতেই হবে। এবারে আমরা দেখব এই যে আমরা এতগুলো পয়েন্ট বললাম যে প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকতে হবে, বৃদ্ধি থাকতে হবে, বিপাক থাকতে হবে, পুষ্টি থাকতে হবে, শ্বসন থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রক্রিয়া আমরা কী করব একটু করে জানবো। অর্থাৎ একদম সেই ক্লাস 9-এ যখন আমরা পড়েছিলাম যে সজীব বস্তুর যে বৈশিষ্ট্যগুলো, দেখুন একদম একটু মনে করে যদি দেখি যে ক্লাস 9-এ আমরা সজীব বস্তুর বৈশিষ্ট্য একদম প্রথম চ্যাপ্টারেতেই পড়েছিলাম, সেখানে যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম সেইগুলোই আবার একবার নতুন করে শিখবো। অর্থাৎ প্রোটোপ্লাজমীয় সংগঠন বলতে কি আমরা দেখতে পারি একটা এককোষী জীব হোক বা একটা বহুকোষী জীব হোক, সমস্ত জীবদেহে কী হবে, প্রোটোপ্লাজম সমন্বিত একটা কোষ থাকবে। মানে ধরুন এই যদি একটা জীবদেহের একদম ক্ষুদ্রতম কার্যগত এককে আমরা কী বলবি, কোষ বলবো। এই বাইরে যেটা থাকে সেটাকে আমরা কী বলি, সিএম বা সেল মেমব্রেন। এর ভিতরে আমরা দেখবো এরকম তরল পদার্থ থাকছে, একটা অর্ধতরল দানাদার বা অদানাদার পদার্থ থাকছে স্বচ্ছ জেলির মতো। যদি এটা নিউক্লিয়াস সমন্বিত হয় তাহলে সেটাকে আমরা কী বলবো, প্রোটোপ্লাজম বলবো। অর্থাৎ আমরা বলতে পারি এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহে কী হয়, প্রোটোপ্লাজম সমন্বিত কোষ থাকে, তাই না? এবারে এই যে প্রোটোপ্লাজম থাকে, এই প্রোটোপ্লাজমকে বলা হয় কি প্রাণের ভৌত ভিত্তি, বা আমরা বলতে পারি ফিজিক্যাল বেসিস অফ লাইফ। একজন বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে হাক্সলে। এই হাক্সলে সর্বপ্রথম এই উক্তিটি দিয়েছিল কি না, প্রোটোপ্লাজমকে বলেছিল প্রাণের ভৌত ভিত্তি। এরপরে আমরা দেখব কি বৃদ্ধি, অর্থাৎ প্রত্যেকটা সজীব বস্তুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি না বৃদ্ধি। কীভাবে হয় না, আমরা বলতে পারি প্রত্যেক সজীব বস্তুর খাদ্য গ্রহণ ও খাদ্য আত্তীকরণের মাধ্যমে তাদের প্রোটোপ্লাজমের পরিমাণ আস্তে আস্তে কী হয়, বাড়তে থাকে। তাহলে প্রোটোপ্লাজমের পরিমাণ যদি বাড়ে, কোষের আকার বাড়বে, কোষের আয়তন বাড়বে, জীবদেহের শুষ্ক ওজনটা কী হবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ স্থায়ীভাবে বৃদ্ধি পেয়ে যাবে। এই যে ঘটনা, এটাকে আমরা কি বলবো, এই ঘটনাটাকে আমরা বলবো কি না, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে বৃদ্ধি। বুঝতে পারা গেল? বৃদ্ধি কি বললাম তাহলে, বৃদ্ধি হচ্ছে প্রত্যেক সজীব বস্তু খাদ্য গ্রহণ, খাদ্য আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম কী হয়, সংশ্লেষ হয়, অর্থাৎ প্রোটোপ্লাজমের পরিমাণটা বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধি পেলে কোষের আকার, আয়তন এগুলো কী হবে, বৃদ্ধি পাবে। এর ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে মানে জীবদেহের ওজনটা স্থায়ীভাবে বেড়ে যাচ্ছে, এটাকেই আমরা বলবো কি বৃদ্ধি বা গ্রোথ। এরপরে আমরা দেখবো আর একটা প্রক্রিয়া বা আরেকটা সজীব বস্তুর বৈশিষ্ট্য, যেটাকে বলা হয় বিপাক বা মেটাবলিজম। বিপাক কি না, বিপাক হচ্ছে রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত, তাই না? অর্থাৎ
আমরা দেখব কি বিপাক জিনিসটা কি হয়। বিপাক হচ্ছে একটা জৈবনিক প্রক্রিয়া জীবদেহের মধ্যে। প্রত্যেকটা সজীব বস্তুর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি বিপাক। অর্থাৎ আমরা বলতে পারি সব সজীব বস্তুই বিভিন্ন রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত। এবারে এই বস্তুগুলো জীবদেহে কী হবে, অবিরাম তৈরি হয়, পরিবর্তন হয়, আবার নতুন জৈব অণু তৈরি করার যে সমষ্টিগত রাসায়নিক বিক্রিয়া, এটাকে আমরা বলছি কি বিপাক। মনে থাকবে? তাহলে বিপাক হচ্ছে জীবদেহের একটা জৈবনিক প্রক্রিয়া। এবারে আমরা দেখব কি না, এই যে বিপাক, এই বিপাক আবার দুটো টাইপের হয়। একটাকে আমরা বলছি কি উপচিতিমূলক বিপাক ক্রিয়া, আর একটাকে বলা হচ্ছে অপচিতিমূলক বিপাক ক্রিয়া। অর্থাৎ একটাকে বলা হচ্ছে ক্যাটাবলিজম, আর একটাকে বলা হচ্ছে কি অ্যানাবলিজম। উপচিতিমূলক বিপাক ক্রিয়া কাকে বলে? যে বিপাক ক্রিয়ার ফলে জীবদেহের শুষ্ক ওজনটা বৃদ্ধি পাবে তাকেই আমরা কি বলবো না, তাকেই আমরা বলবো উপচিতিমূলক বিপাক ক্রিয়া। অপচিতিমূলক বিপাক ক্রিয়া কাকে বলবো না, যে বিপাক ক্রিয়ার ফলে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে আমরা বলবো অপচিতিমূলক বিপাক ক্রিয়া। ধরো আমি যদি একটা উপচিতিমূলক বিপাক ক্রিয়ার উদাহরণ দিই, তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদ দেহের ক্ষেত্রে সালোক সংশ্লেষ একটা উপচিতিমূলক বিপাক ক্রিয়া। অপচিতিমূলক বিপাক ক্রিয়া আমরা যদি বলি এক্সক্রিশন বা রেচন, এটা হচ্ছে জীবদেহের একটা বা প্রাণীদের একটা কি অপচিতিমূলক বিপাক ক্রিয়া। এরপরের সজীব বস্তুর আরেকটি বৈশিষ্ট্য, যার নাম হচ্ছে পুষ্টি প্রক্রিয়া বা নিউট্রিশন। পুষ্টি কি? আমরা বলতে পারি কি না, প্রত্যেকটা সজীব বস্তুর বা প্রত্যেকটা সজীব বস্তুর জীবন ধারণের জন্য বা সজীব বস্তুর সজীবতাটাকে বজায় রাখার জন্য জীব কি করে, খাদ্য গ্রহণ করে। এবারে এই খাদ্য গ্রহণের পরে খাদ্যটা কি হচ্ছে, পরিপাক শোষিত হওয়ার পরে খাদ্যের যে প্রয়োজনীয় উপাদান, এই প্রয়োজনীয় উপাদানগুলো ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, শোষিত হচ্ছে। আমরা বলতে পারি বা কোষের মধ্যে বা প্রোটোপ্লাজমের মধ্যে আত্তীকরণ ঘটছে। আর যেগুলো অপাচ্য বস্তু সেগুলো কি হয়, বহিষ্করণ হয়। তাহলে এই পর্যায়ক্রমিক প্রক্রিয়াগুলোকে আমরা কি বলবো, পুষ্টি বলবো। বুঝতে পারা গেল? তাহলে পুষ্টি আমরা কি বললাম না, প্রত্যেকটা সজীব বস্তুর বেঁচে থাকার জন্য খাদ্য পরিপাক শোষিত হওয়ার পরে প্রয়োজনীয় উপাদানগুলো প্রোটোপ্লাজমের মধ্যে আত্তীকরণ ঘটছে, তবেই তো প্রোটোপ্লাজমীয় উপাদানগুলোর সংশ্লেষ বৃদ্ধি পাচ্ছে, কোষের আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাই না? আর যেগুলো অপাচ্য বস্তু থাকছে সেইগুলো আবার কি হচ্ছে, কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবারে জীবদেহের ক্ষেত্রে রেচন প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তাহলে এই যে পর্যায়ক্রমিক আবর্তন বা এই সামগ্রিকভাবে এটাকেই আমরা কি বলবো, পুষ্টি বলবো। এবারে আমরা দেখবো এই পুষ্টি হচ্ছে দুটো টাইপের, একটা হচ্ছে হলোফাইটিক আর একটা হচ্ছে কি হলোজয়ী। দেখুন ফাইট শব্দটা যুক্ত আছে মানে এটা উদ্ভিদের সাথে যুক্ত, এটুকু আমি শিওর, তাই না? তাহলে আমরা বলতে পারি উদ্ভিদ কি করে, উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড, আমরা জানি উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড প্লাস তার মূলরম দ্বারা কি করে, জলকে শোষণ করে একটা সরল শর্করা বা গ্লুকোজ তৈরি করে, C6H12O6। এই যে গ্লুকোজ তৈরি করলো, কিন্তু দেখুন ভালো করে যে এক্ষেত্রে অপাচ্য বস্তুর কিন্তু কোনো রকম বহিষ্করণ ঘটছে না। অর্থাৎ উদ্ভিদদের এই ধরনের পুষ্টিকে আমরা বলবো কি, হলোফাইটিক পুষ্টি। অর্থাৎ আমরা বলতে পারি উদ্ভিদ দেহ পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও জলের সংগঠিতভাবে প্রাথমিকভাবে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে খাদ্য হিসাবে। আর এদের ক্ষেত্রে কোনো রকম অপাচ্য বস্তুর বহিষ্করণ ঘটে না। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হলোফাইটিক পুষ্টি প্রক্রিয়া। আরেকটা আমরা বলতে পারি হলোজয়ী। তাহলে প্রাণীদের ক্ষেত্রে আবার কি হয়, কঠিন হতে পারে বা জটিল হতে পারে অদ্রবণীয় যে খাদ্য, এগুলোকে সরাসরি কি করে, প্রয়োজনীয় অংশকে দেহের কোষের মধ্যে বা প্রোটোপ্লাজমের মধ্যে আত্তীকরণ ঘটে, আর যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা অপাচ্য রেশন হিসাবে বাইরে বেরিয়ে যায়। তাহলে প্রাণীদের এই ধরনের পুষ্টি পদ্ধতিকে আমরা কি বলবো, হলোজয়িক নিউট্রিশন। অর্থাৎ আমরা একটা জিনিস বলতে পারি, হলোফাইটিক পুষ্টি পদ্ধতির মাধ্যমে কোনো রকম অপাচ্য বস্তু দেহের বাইরে নির্গত হচ্ছে না। আর হলোজয়িক পুষ্টির মাধ্যমে কি হচ্ছে না, প্রয়োজনীয় অংশটা প্রোটোপ্লাজমের মধ্যে আত্তীকরণ ঘটছে, অপাচ্য অংশটা বাইরে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারা গেল? আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রক্রিয়া 5 নম্বর, সেটা হচ্ছে কি শ্বসন, বা যেটাকে আমরা বলছি কি রেসপিরেশন। শ্বসন কি? শ্বসনও হচ্ছে প্রত্যেকটা সজীব কোষের বা আমরা বলতে পারি জীবের একটা প্রধান শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। আর এই শ্বসনের মাধ্যমে কি হয় না, আমরা বলতে পারি শ্বসনের মাধ্যমে জীবদেহ গৃহীত সঞ্চিত স্থিতিশক্তিকে সম্পূর্ণ বা আংশিকভাবে জারণের মাধ্যমে গতিশক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ তার দেহের মধ্যে যে স্থিতিশক্তিটাকে সঞ্চিত রয়েছে সেটা সম্পূর্ণ হতে পারে বা অসম্পূর্ণ জারণের মাধ্যমে কি করে, গতিশক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ খাদ্যবস্তুর জারণ ঘটছে, ফলে জীবদেহের কি হয়, শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। এই কারণে এই যে শ্বসন আছে, এই শ্বসনটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অপচিতিমূলক বিপাক ক্রিয়া। মনে থাকবে? তাহলে শ্বসন কি? শ্বসন একটা অপচিতিমূলক বিপাক ক্রিয়া। একই সাথে আমরা বলতে পারি এটা কি, এটা হচ্ছে একটা শক্তি উৎপাদনকারী পদ্ধতি, বা আমরা বলতে পারি তাপ মোচনকারী বা এক্সোথার্মিক বিক্রিয়া আমাদের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব রেচন, অর্থাৎ যেটাকে আমরা বলি এক্সকিরেশন, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি যে এটাও একটা বিপাক ক্রিয়া। এর ফলে কি হচ্ছে, আমরা দেখব ক্ষতিকর যে নাইট্রোজেন জাতীয় পদার্থ সেগুলো দেহের বাইরে পরিত্যক্ত হচ্ছে। এই ঘটনাটাকেই আমরা রেচন বলছি। আমরা এতক্ষণ ধরে বলছি জীবদেহের ক্ষেত্রে যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা কি হচ্ছে, দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ দেহের বাইরে বেরোচ্ছে কোনগুলো, নাইট্রোজেন ঘটিত যে সমস্ত পদার্থ
পদার্থগুলো। তাহলে উদ্ভিদ দেহের ক্ষেত্রে যেমন নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো আমরা বলতে পারি উপাক্ষার, তাই না? আবার নাইট্রোজেন যুক্ত আছে, নাইট্রোজেন বিহীন আছে, নাইট্রোজেন বিহীন হচ্ছে কি উপাক্ষার হতে পারে বিভিন্ন ধরনের। উদ্ভিদ দেখবো আমরা বাকল ত্যাগ করে, বা আমরা বলতে পারি পত্রমোচন ত্যাগ করে। প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেচন অঙ্গ রয়েছে, আমরা দেখবো প্রাণীদের ক্ষেত্রে রেচন কোন ধরনের পদার্থ নির্গত করছে তার উপরে তিনটা আলাদা আলাদা ভাগ আছে। একটাকে বলা হচ্ছে ইউরিকোটেলিজম, মানে যারা ইউরিক অ্যাসিড নির্গমন করে। একটাকে বলা হচ্ছে ইউরিওটেলিজম, মানে যারা ইউরিয়া ত্যাগ করে। আর একটাকে কি বলা হচ্ছে অ্যামোনিটেলিজম, অর্থাৎ যারা অ্যামোনিয়া পরিত্যাগ করে। তাহলে রেচন এটাও হচ্ছে জীবদেহের একটা কি প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা দেখব চলন এবং গমন। তাহলে এই যে চলন এবং গমন, অর্থাৎ আমরা বলতে পারি 7 নম্বর জীবদেহের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি চলন এবং গমন। চলন গমন বলতে কি আমরা দেখব প্রত্যেকটা জীবদেহের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি উত্তেজিতা বা সংবেদনশীলতায় সাড়া দেওয়া, তাই না? কিসের প্রভাবে সাড়া দেয়? উদ্দীপকের প্রভাবে। অর্থাৎ জীবদেহ যখন উদ্দীপকের প্রভাবে, কোন উদ্দীপক, বহিস্থ উদ্দীপক বা অভ্যন্তরীণ কোনো উদ্দীপকের প্রভাবে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হয়, তখন তাকে আমরা কি বলবো? চলন বলবো। অর্থাৎ উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের যদি স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালন হয়, তখন তাকে বলা হয় চলন। গমন কাকে বলে? না আমরা গমন দেখব জীবদেহের উদ্দীপকের প্রভাবেই অঙ্গ প্রত্যঙ্গ স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালনের মাধ্যমে যদি স্থান পরিবর্তন করে, তখন তাকে কি বলা হয়? গমন বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি এই যে চলন, এই চলন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? উদ্ভিদ দেহের ক্ষেত্রে। গমন কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? প্রাণী দেহের ক্ষেত্রে। এরপরে আরেকটা দেখব উত্তেজিতা, অর্থাৎ এই উত্তেজিতা বৈশিষ্ট্যটি কার মধ্যে রয়েছে? না উত্তেজিতা বৈশিষ্ট্যটি আমরা দেখব যে কাদের মধ্যে রয়েছে। আমরা বলতে পারি জীবদেহের উত্তেজনায় সাড়া দেওয়ার যে ক্ষমতা, সেটাকেই বলছি উত্তেজিতা। এই উত্তেজিতা বৈশিষ্ট্য রয়েছে জীবদেহের মধ্যে। এছাড়াও আমরা আর একটা জিনিস দেখব জীবদেহের, যেটা হচ্ছে জনন। খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যেটা আমার এখানে ইনক্লুডেড করা নেই, জনন বা রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশনও হচ্ছে একটা সজীব বস্তুর বা সজীব বস্তুর কি প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ জনিত্র জীবদেহ থেকে প্রায় যখন সমবৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টি করে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকেই আমরা কি বলবো? জনন বলবো। তাহলে জননের মাধ্যমে কি হয়? জনিত্র জীবদেহ থেকে প্রায় সমবৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টি হয় বলতে পারি আমরা। এরপরে আমরা আরেকটা সজীব বস্তুর বৈশিষ্ট্য দেখবো, যেটাকে বলা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। অর্থাৎ মিউটেশন জিনিসটা কি? মিউটেশন জিনিসটা কি আমরা বলতে পারি একটা জিন যখন একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে সঞ্চারণ হচ্ছে, অর্থাৎ জিনের এই সঞ্চারণের ফলে বা সঞ্চারণের সময় যদি আকস্মিকভাবে কোনো পরিবর্তন ঘটে, এই যে পরিবর্তন ঘটে, এই পরিবর্তন ঘটার যে পদ্ধতি, সেটাকেই আমরা বলবো মিউটেশন বা অভিব্যক্তি। তাহলে এই পরিব্যক্তির ফলাফল আমরা বলতে পারি অনেক বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকারক ফলাফল দেখা যায়, কারণ মিউটেশনের ফলে মানুষের ক্ষেত্রে বিভিন্ন জিনগত যে রোগগুলো হয়, সেই রোগগুলোর সৃষ্টি হয়, তাই না? আবার আমরা এটাও ঘুরিয়ে বলতে পারি যে পরিব্যক্তির ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে বা নতুন প্রজাতির সৃষ্টিতে পরিব্যক্তি একটা কি করবে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে আমরা বলতে পারি বিবর্তন। অর্থাৎ বিবর্তনটা কি আমরা বলতে পারি মন্থর গতিতে বা ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে যখন সরল উদ্বংশীয় জীব থেকে জিনগতভাবে ভিন্ন অপেক্ষাকৃত জটিল জীবের সৃষ্টি হয়, এটাকেই বলা হচ্ছে বিবর্তন। যেমন আমরা ওই যে ক্লাস 10-এ মাধ্যমিক দেওয়ার সময় 4 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছি যে ছোট গ্রীবাযুক্ত ঘোড়া থেকে আস্তে আস্তে কী হচ্ছে? লম্বা গ্রীবাযুক্ত ঘোড়াতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা কী বুঝলাম এখান থেকে? যে সরল উদ্বংশীয় জীব থেকে জিনগতভাবে জটিল জীব সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে বিবর্তন বা জৈব অভিব্যক্তি। আচ্ছা, এরপরে আমরা দেখব আর একটা বৈশিষ্ট্য, যেটাকে বলা হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। অভিযোজন কি? অভিযোজন আমরা বলতে পারি ধরুন আমি যদি বলি এই যে পরিবেশ, এই পরিবেশ কি? এই পরিবেশ হচ্ছে আমাদের মতোভাবে চলে না, আমাদেরকে কী করতে হয়? পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়, অর্থাৎ পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়। ধরুন কিছুদিন আগে আমাদের শীত ছিল, অর্থাৎ শীতের সময় যদি আমি বলি যে আমার ভালো লাগছে না, একটু ইচ্ছা করে কালকে আমার পরিবেশটাকে শীতল করে দেবো, আমরা আমি ঠান্ডা গরম করে দেবো, পারবো না। অর্থাৎ এই শীতল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হচ্ছে? শীত বস্ত্র পরিধান করতে হচ্ছে। তার মানে আমাকে কী করতে হচ্ছে? নতুন একটা বৈশিষ্ট্যকে আনতে হচ্ছে। আমরা দেখব এক্ষেত্রে জলজ উদ্ভিদদের ক্ষেত্রে বিভিন্ন অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে। আবার যদি বলি পার্বত্য অঞ্চলের উদ্ভিদদের ক্ষেত্রে বিভিন্ন রকমের অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে। তার মানে অভিযোজন কি? অভিযোজন আমরা এক কথাই বলতে পারি যে জীবের মানিয়ে নেওয়ার যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে অভিযোজন। অর্থাৎ জীব তার পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সবসময় কী করে? মানিয়ে নিতে চায়। এই মানিয়ে নেওয়ার যে পদ্ধতি, সেটাকেই আমরা কী বলছি? অভিযোজন। এরপরে আরেকটা জীবের প্রধান বৈশিষ্ট্য দেখব কি? জীবনচক্র বা লাইফ সাইকেল, যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ জীবনচক্র কি? আমরা দেখব জীব জন্মাবার পরে তার বৃদ্ধি হয়, পরিণত বয়স আসে, প্রজননের মাধ্যমে সে বংশ বিস্তার করে, একটা সময় তার বার্ধক্য আসবে, অবশেষে জীবটার কী হয়? মৃত্যু ঘটে। অর্থাৎ একটা জীবের জন্ম, বৃদ্ধি, বংশ বিস্তার, বার্ধক্য, মৃত্যু, এই যে পর্যায়ক্রমিক আবর্তন একটা চক্রাকার পদ্ধতিতে করছে, এটাকেই আমরা বলছি লাইফ সাইকেল বা জীবন চক্র। অর্থাৎ আমরা যদি ধরুন একটা উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ দিই, একটা ফল থেকে কী হচ্ছে? বীজ হচ্ছে, বীজটার অঙ্কুরোদ্গম হচ্ছে, চারা গাছ হচ্ছে, আবার কী হচ্ছে? সেখান থেকে একটা বড় গাছ হচ্ছে, মুকুল হচ্ছে, সেখানে আবার একটা ফল সমেত পুরো উদ্ভিদ আমরা একটা দেখতে পাচ্ছি, সেখান থেকে আবার কী হচ্ছে? ফল পড়ছে, ফল থেকে আবার বীজ হচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, এটা হচ্ছে জীবনচক্র, যার মধ্যে আমরা জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য, মৃত্যু ইত্যাদি সমস্ত কিছুই দেখতে পাবো।
তাহলে এই যে এতগুলো বৈশিষ্ট্য আমরা দেখলাম, প্রোটোপ্লাজমীয় সংগঠন, বৃদ্ধি, বিপাক, পুষ্টি প্রক্রিয়া, শ্বসন, রেচন, চলন গমন, জনন, উত্তেজিতা, পরিব্যক্তি, বিবর্তন, অভিযোজন, জীবনচক্র, এগুলো সমস্তই কার বৈশিষ্ট্য? এগুলো সমস্তই হচ্ছে একটা সজীব বস্তুর বৈশিষ্ট্য বা জীবের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখলাম কি জীব। এবারে আমরা দেখব, তাহলে জীব যখন দেখেছি, আমরা আরেকটা জিনিস দেখবো, তাহলে তার বিপরীতটা কি? জড় পদার্থ। অর্থাৎ জীব আর জড় পদার্থের মধ্যে পার্থক্যটা কি? আমরা যদি যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো জীবের মধ্যে দেখতে পাওয়া যায় বলি তাকে আমরা জীব বলছি, আর সেগুলো আরেকটা বস্তুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না বলে তাকে আমরা কি বলছি? জড় পদার্থ বলছি। তাহলে আমি যদি ঘুরিয়ে আরেকবার বলি, আকার আয়তন। জীবের কি থাকবে? একটা নির্দিষ্ট আকার আয়তন আছে, জড় পদার্থের ওই রকম নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। 1 নম্বর প্রোটোপ্লাজমীয় সংগঠন। আমরা বলতে পারি প্রত্যেকটা জীবদেহ প্রোটোপ্লাজম সমন্বিত এক বা একাধিক কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত, তাই তো জীবদেহের ক্ষুদ্রতম একক কোষ বলা হয়, তাই না? আচ্ছা, জড় পদার্থের এইরকম কোনো প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকে না বলতে পারি আমরা, তাই না? এরপরে আমরা বলতে পারি উত্তেজিতা, অর্থাৎ জীব কি করে? উত্তেজনায় সাড়া দেয়। জড় পদার্থ কি হয়? উত্তেজনায় সাড়া দেয় না। 4 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি আমরা ছন্দবদ্ধতা, অর্থাৎ জীবের বিভিন্ন কাজের মধ্যে একটা কি হয়? ছন্দবদ্ধতা লক্ষ্য করা যায়। হৃৎপিণ্ডের মধ্যে দেখতে পাই, ফুসফুসের মধ্যে আমরা ছন্দবদ্ধতা একটা লক্ষ্য করতে পারি। জড় পদার্থের ওই রকম কোনো রকম ছন্দবদ্ধতা বৈশিষ্ট্য দেখা যায় না। বৃদ্ধি, আরেকটা পয়েন্ট বলতে পারি, জীবের বৃদ্ধি হয়, জড় পদার্থের বৃদ্ধি হয় না। আপনি স্কুলের যে বেঞ্চটাই বসে আছেন বা যেই চেয়ারটাই বসে আমার ক্লাসটা দেখছেন, ওই চেয়ারটা আজকেও যা থাকবে পরের দিনও তাই থাকবে। এবার আপনার ছোটো ভাই ফেলে ভেঙে দিলে ছোট হয়ে যাবে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা বলতে পারি কি? যে জীবের বৃদ্ধি ঘটে, জড়ের বৃদ্ধি হয় না। বিপাক ক্রিয়া, আমরা বলতে পারি প্রত্যেক জীবদেহের বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু জড় পদার্থের কোনো রকম বিপাক ক্রিয়া দেখা যায় না। 7 নম্বর বলতে পারি চলন গমন। জীবের চলন গমন দেখতে পাওয়া যায়, জড়ের কোনো চলন গমন দেখতে পাই না। আমরা বলতে পারি জনন। জীব জননের মাধ্যমে কি করে? অপত্য সৃষ্টি করে বংশ বিস্তার করে, জড়ে বংশ বিস্তার হয় না, তাই জনন দেখতে পাওয়া যায় না। পরিব্যক্তি, জীবের পরিব্যক্তি ঘটে, জড়ের পরিব্যক্তি ঘটে না। বিবর্তন, আমরা বলতে পারি কি? জীবের বিবর্তন হয়, জড় পদার্থের কোনো বিবর্তন দেখা যায় না। অভিযোজনের ক্ষেত্রে আমরা বলতে পারি জীবের অভিযোজন ক্ষমতা আছে, জড়ের কোনো রকম অভিযোজন ক্ষমতা নেই। শেষ আমরা বলতে পারি আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে জীবনচক্র, অর্থাৎ জীবের জীবনচক্র দেখতে পাওয়া যায়, জড় পদার্থের কোনো রকম জীবনচক্র দেখতে পাওয়া যায় না। এরপরে আমরা আরেকটা ইউনিট দেখব, যেটা হচ্ছে জীববৈচিত্র্য, অর্থাৎ আমাদের কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটি সম্পর্কে জানতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি বলবো? বায়োডাইভার্সিটি এই শব্দটা একজন বিজ্ঞানী প্রবর্তন করেছিলেন, যার নাম হচ্ছে ডব্লিউ.জি. রোজেন। কত সালে? 1985 সালে। এবারে এই বায়োডাইভার্সিটি বলতে কি? আমরা এক কথাই বলতে পারি কোনো একটা অঞ্চলের সামগ্রিক যে জীব, অর্থাৎ আমরা দেখব এই হচ্ছে একটা অঞ্চল, এই অঞ্চলের মধ্যে এ একটা প্রজাতি, বি একটা প্রজাতি, সি একটা প্রজাতি, ডি একটা প্রজাতি, অর্থাৎ সকল জীবকে একত্রে আমরা কি বলছি? সেই অঞ্চলের বায়োডাইভার্সিটি। বা আমরা বলতে পারি সব ধরনের প্রজাতি, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, বা কোনো আণুবীক্ষণিক জীব হতে পারে, এবং এই বাস্তুতন্ত্র সমূহকে একত্রে ওই স্থানের আমরা কি বলি? জীব বৈচিত্র্য বলি। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি, জলে, স্থলে, অন্তরিক্ষে বসবাসকারী সকল প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উদ্ভিদ, প্রাণী, আণুবীক্ষণিক জীবকে একত্রে কি বলা হচ্ছে? বায়োডাইভার্সিটি। অর্থাৎ বায়োডাইভার্সিটি বলতে জলেও হতে পারে, স্থলেও হতে পারে, বা অন্তরিক্ষ বা বায়ুমণ্ডলেও হতে পারে। সেখানে অর্থাৎ জলে, স্থলে, অন্তরিক্ষে, 3 জায়গাতে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক যে সমস্ত উদ্ভিদ, প্রাণী, আণুবীক্ষণিক জীব দেখতে পাওয়া যায়, তাদেরকে আমরা একত্রে কি বলবো? বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এবারে এই যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এর একটা সংজ্ঞা দিয়েছিল রিও ডি জেনেরিও নামক ব্রাজিলের একটা শহর আছে, সেখানে এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি নামক একটা সমাবেশ হয়েছিল। এই সমাবেশে আমরা দেখব জীব বৈচিত্র্যের একটা সার্বিক সংজ্ঞা দিয়েছিল। সেই সংজ্ঞাটা কি? আমরা বলতে পারি যে কোনো জলভূমি বা স্থলভূমির বাস্তুতন্ত্রে, বা আমরা বলতে পারি সব রকমের বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে বিভিন্ন জীবের মধ্যে যে প্রজাতিগত, বা আমরা বলতে পারি আন্তঃপ্রজাতিগত থেকে বা বাস্তুতান্ত্রিক দিক থেকে যে বিভিন্নতা প্রকাশ পায়, তাকেই আমরা কি বলবো? জীব বৈচিত্র্য। যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসাবে, ধরুন বনভূমি, বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, প্রবাল দ্বীপের মধ্যে বিভিন্ন ধরনের প্রবাল দেখতে পাওয়া যায়। আমরা বলতে পারি কোনো বাস্তুতন্ত্রে একই প্রজাতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির সদস্যদের আকৃতি, গঠন, ভঙ্গি আলাদা থাকে। ধরুন আপনাদের ক্লাসে 40 জন স্টুডেন্ট রয়েছে, 40 জন স্টুডেন্টই আলাদা আলাদা রকম দেখতে, বুঝতে পারা গেল? অর্থাৎ রিও ডি জেনেরিওতে যে সার্বিকভাবে বায়োলজিক্যাল ডাইভার্সিটির একটা কনসেপ্ট দেওয়া হয়েছিল বা সংজ্ঞা দেওয়া হয়েছিল, সেটাতে কি বলা হচ্ছে না, যে কোনো জলাভূমি কিংবা স্থলাভূমির বাস্তুতন্ত্রে বা সব রকম বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত থেকে বা আন্তঃপ্রজাতিগত থেকে বা বাস্তুতন্ত্রগত দিক থেকে যেরূপ বিভিন্নতা প্রকাশ পায়, তাকেই আমরা কি বলবো? জীব বৈচিত্র্য। তাহলে আমরা জীববৈচিত্র্যের সংজ্ঞা দেখলাম কাকে বলে, তাই না? আমরা জীববৈচিত্র্য শব্দ বা বায়োডাইভার্সিটি শব্দটা সবার প্রথম কে প্রবর্তন করেছিলেন সেটা দেখলাম, যার নাম ডব্লিউ.জি. রোজেন, 1985 খ্রিস্টাব্দে। আবার জীববৈচিত্র্য সংক্রান্ত রিও ডি জেনেরিওতে একটা সমাবেশ হয়েছিল, এই সমাবেশে কি সংজ্ঞা দেওয়া হয়েছিল সেটা জানলাম। এরপরে আমরা দেখব হচ্ছে জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ। অর্থাৎ এই যে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য আমরা বলতে পারি যে জীববৈচিত্র্যের সংজ্ঞা থেকে বা তার ব্যাপক বিস্তৃতি লক্ষ্য করে জীববৈচিত্র্যকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা হয়েছে। কিসের উপর ভিত্তি করে? জীবের গঠনভিত্তিক চরিত্রের বিচারে। কি বললাম? জীবের গঠন
গুণগত চারিত্রিক বিচারে তাদেরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে জেনেটিক বা যেটাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটাকে বলা হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য, আর একটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা দেখবো আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি, 3টে আলাদা আলাদা ভাগ আছে, তাই না? তাহলে আমরা জিনগত বৈচিত্র্য বা যেটাকে বলা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, এই জেনেটিক ডাইভার্সিটি বলতে কি বলবো না, প্রত্যেকটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য একটা জিনগত ভিত্তি থাকে। এই কারণে জীবে জীবে কি হয়, বিভিন্ন রকম প্রভেদ দেখতে পাওয়া যায়। অর্থাৎ একই প্রজাতির মধ্যে আমরা দেখবো একই প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির পার্থক্য কি হয়, জিনগত বিভিন্নতার উপর নির্ভর করে। মানেটা কি একটু খটোমটো লাগছে, তাই না? তাহলে আমরা জিনগত বৈচিত্র্যের দিক থেকে কি বললাম না, ধরুন আপনার ক্লাসে 40 জন স্টুডেন্ট রয়েছে, কারোর চোখটা টেরা, কারোর চোখটা সোজা, বললে ভুল হবে, কেউ দেখবো চোখটা ব্রাউন কালারের, কারোর দেখবো কালো কালারের, কারোর দেখবো একটু ঘোলাটে কালার টাইপের। তাহলে এই যে আলাদা আলাদা, সবাই তো মানুষ, সবাই তো একটা প্রজাতির মধ্যে অন্তর্গত বা একটা জিনের মধ্যে অন্তর্গত, তাহলে প্রত্যেকের চোখের ওই যে কালার বৈশিষ্ট্য নির্ধারণকারী যে জিনটা ভিন্ন বলে তবেই তো চোখের কালারটা আলাদা হচ্ছে, বা গায়ের রং এইটা বহন করার জন্য যে জিনটা রয়েছে সেটা ভিন্ন বলে তবেই তো সবার গায়ের রংটা ভিন্ন রকম লাগছে। এটাকেই আমরা বলছি কি জিনগত বৈচিত্র্য। অর্থাৎ আমরা বলতে পারি কি না, কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন বা রূপভেদ লক্ষ্য করা যায় তাকেই বলা হয় জিনগত বৈচিত্র্য। আবার আমরা 2 নম্বর কি বলতে পারি, প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ প্রজাতিগত বা স্পিসিস ডাইভার্সিটি যদি বলি, কোনো একটা ধরুন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে কি বলবো, প্রজাতিগত বৈচিত্র্য। যেমন আমরা দেখবো বাস্তুতন্ত্রে অনেক রকম প্রজাতি একসঙ্গে আবার কি বলা হয়, কমিউনিটি বলা হয়। অর্থাৎ আমরা কি বললাম না, কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে কি বলা হয়, প্রজাতিগত বৈচিত্র্য। এরপরে আমরা দেখবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে একটা বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের যে প্রকারভেদ বলা হয়, জলজ বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্র, অরণ্যের বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র, তাহলে এদের মধ্যে একটা কি হচ্ছে, বিভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আবার 3টা আলাদা আলাদা ভাগ। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের 3টা ভাগ কি, একটা আমরা দেখবো আলফা ডাইভার্সিটি, একটা আমরা দেখবো বিটা ডাইভার্সিটি, আর একটাতে আমরা কি দেখবো, গামা ডাইভার্সিটি। অর্থাৎ আলফা ডাইভার্সিটি কি না, আলফা ডাইভার্সিটি একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়। অর্থাৎ আলফা ডাইভার্সিটি একটা ক্ষুদ্র, তাই না, সর্বাপেক্ষা ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র বাসস্থানের প্রজাতিদের বৈচিত্র্য। তার মানে আমরা এক কথাই বলতে পারি, একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য কাকে বলবো না, বিটা বৈচিত্র্য হচ্ছে একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীদের মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তাহলে এক কথাই আমরা বলতে পারি, এটি দুটি আলফা বৈচিত্র্যের মধ্যেকার যে জীব বৈচিত্র্য, অর্থাৎ পাশাপাশি এটা একটা আলফা বৈচিত্র্য, এর পাশে একটা আলফা বৈচিত্র্য, তাহলে দুটো আলফা বৈচিত্র্যের জীব বৈচিত্র্য যেটা, সেটাকে আমরা কি বলছি, বিটা জীব বৈচিত্র্য। গামা জীব বৈচিত্র্যটা কি না, এটা একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বিভিন্ন বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক যে বৈচিত্র্য, সেটাকেই বলা হচ্ছে আমরা দেখবো গামা বৈচিত্র্য। গামা বৈচিত্র্য তাহলে একটা বৃহদাকার এলাকার আলফা বিটা, অর্থাৎ আলফা মানে একটা ক্ষুদ্র, বিটা মানে কি দুটো আলফা, আর গামা মানে কি আলফা প্লাস বিটা, এর মধ্যে অর্থাৎ আলফা প্লাস বিটা জীব বৈচিত্র্যের মধ্যে জীবেদের যে ভ্যারাইটি, সেটাকেই আমরা বলবো কি গামা জীব বৈচিত্র্য। এবারে এই আলফা জীব বৈচিত্র্য, গামা জীব, বিটা জীব বৈচিত্র্য, গামা জীব বৈচিত্র্যের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে একটি জীব বৈচিত্র্যের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক, তার নাম কি, তার নাম হচ্ছে গামা জীব বৈচিত্র্য, অর্থাৎ ক্ষুদ্র বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য। বিটা জীব বৈচিত্র্য কি, এটা দুটি আলফা বৈচিত্র্যের মধ্যেকার জীব বৈচিত্র্য বলতে পারি, অর্থাৎ দুটি ভিন্ন বাসস্থানের প্রজাতি বৈচিত্র্য। গামা বৈচিত্র্য বলতে আমরা কি বলতে পারি না, এটি একটি বৃহৎ এলাকার আলফা বিটা বৈচিত্র্যের সমন্বয় বলতে পারি। আবার আলফা বৈচিত্র্যের দিক থেকে আমরা কি বলতে পারি না, এটা হলো একটা একই পরিবেশ থেকে একই সম্পদের উপর নির্ভরশীল জীবগোষ্ঠী। আবার বিটা বৈচিত্র্যের দিক থেকে আমরা কি বলবো না, বিটা বৈচিত্র্য হলো পরিবেশ তথা বাসস্থানগত বৈচিত্র্যের জীব বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য কি না, বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিভিন্ন প্রজাতির মধ্যে বৈচিত্র্য। এবারে দেখুন, আলফা বৈচিত্র্যের মধ্যে আমরা কি বলি না, বেশি আলফা বৈচিত্র্যের অর্থ হলো বেশি প্রজাতির প্রাচুর্যতা, অর্থাৎ যত বেশি আলফা বৈচিত্র্য দেখবো তত আমরা প্রজাতিগত ভ্যারিয়েশন দেখতে পাবো। বিটা বৈচিত্র্য, বেশি বিটা বৈচিত্র্যের অর্থ হলো কি না, বিভিন্ন বাসস্থানে থাকা প্রজাতির মধ্যে প্রথাগত সাদৃশ্য কম দেখতে পাবো। গামা বৈচিত্র্য মানে কি, বেশি গামা বৈচিত্র্যের অর্থ হলো প্রজাতির পৃথককরণ বা ভৌগোলিকরণ, তাই না? তাহলে এই হলো আমাদের আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। এরপরে আমরা দেখব আরও একটা ছোট্ট অংশ যেটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, সেটা কি না, জীব বৈচিত্র্যের গুরুত্ব, বা আমরা বলতে পারি ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। তাহলে আমরা আগে দেখি জীব বৈচিত্র্যের যে হিসাব, অর্থাৎ জীব বৈচিত্র্য সংক্রান্ত আমরা কি দেখতে পাই না, দেখুন আমরা বলতে পারি যে সমগ্র পৃথিবীতে কত রকম প্রাণী বা উদ্ভিদ প্রজাতি আছে, সেটাই এক কথায় হিসাব করলে বা টোটাল করলে সেটাকে আমরা কি বলছি, জীব বৈচিত্র্য বলছি। তাহলে এখনো পর্যন্ত পৃথিবীর যা মোট প্রজাতির সংখ্যা 5 থেকে 50 মিলিয়ন, তার মধ্যে আমরা জানতে পেরেছি কত, 1.7 থেকে 1.8 মিলিয়ন, অর্থাৎ এটাই হচ্ছে কি জীব বৈচিত্র্য। এরপরে আমরা দেখবো এই যে জীব বৈচিত্র্য সব থেকে বেশি কোথায় দেখতে পাওয়া যায়, বিষুব রেখা রয়েছে পৃথিবীর যে বিষুব রেখা, এই বিষুব রেখার দুই পাশে উষ্ণ আর আর্দ্র জায়গাগুলিতে নানা রকম উদ্ভিদ আর প্রাণীগুলোর বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তাই আমরা এক কথাই বলি কি, বিষুব রেখার দুপাশে সমৃদ্ধ যে দেশগুলো সেগুলোকে বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি। যেমন আমরা বলতে পারি ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতবর্ষ, মাদাগাস্কার,
পেরু, কলম্বিয়া, অস্ট্রেলিয়া এগুলো সমস্তই হচ্ছে কি মেগা ডাইভার্সিটির দেশ। এবারে যদি দেখি জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের গুরুত্ব কী হতে পারে? খাদ্যের উৎস হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা আমরা বলতে পারি যে এই যে ধরুন আমাদের বিভিন্ন ধরনের ধানের চাষ হচ্ছে, বিভিন্ন ধরনের চাল পাচ্ছি সেখান থেকে। অর্থাৎ আমরা বলতে পারি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রের প্রত্যেকটা জীব উৎপাদকের কাছ থেকে পর্যায়ক্রমে পুষ্টি প্রদান কী করবে? সংগ্রহ করবে। তাহলে বিভিন্ন ধরনের পুষ্টি আছে, মানে পুষ্টি সংক্রান্ত উদ্ভিদ আছে। উচ্চ ফলনশীল যেমন ধান পায়, নিম্ন ফলনশীল ধানও পাওয়া যায়, তাই না? আবার আমরা বলতে পারি প্রাণী যদি বিভিন্ন রকমের বৈশিষ্ট্য, ধরুন মাংস আরোহণ করবো আমরা, মুরগি থেকে মাংস আহরণ করতে পারি, যেটাকে চিকেন বলছি, খাসি মাংস পেতে পারি, বিভিন্ন ধরনের পশুর মাংস পেতে পারি। তাহলে দেখুন খাদ্যের উৎস হিসাবে আমরা কী করতে পারছি? বৈচিত্র্য খুঁজে পাচ্ছি। তাহলে এই জীব বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন গোষ্ঠীর জীব, উদ্ভিদ বা প্রাণী যদি উপস্থিত না থাকতো, তাহলে আমরা এত আলাদা আলাদা ভেরিয়েশন দেখতে পেতাম না, তাই না? এছাড়াও আমরা দেখবো ড্রাগ বা ওষুধ শিল্পে, অর্থাৎ জীব বৈচিত্র্যকে কোথায় কাজে লাগানো হয়? আমাদের রোগ নিরাময় বা স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের গুরুত্ব আছে, যেমন মরফিন, কুইনাইন, তারপর আমরা বলতে পারি ট্যাক্সাস থেকে প্রাপ্ত যে ক্যান্সার বিরোধী পদার্থ, এগুলো কোথা থেকে পাই? বিভিন্ন উদ্ভিদ থেকে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি ড্রাগ ও ঔষধ শিল্পে কাজে লাগানো হয়। জিনের ভান্ডার হিসাবে জীববৈচিত্র্য আমরা বলতে পারি নানা রকম জিন সম্ভারের একটা পরিচয়। অর্থাৎ আমরা বলতে পারি এই জিন সম্ভার আবার মানুষের কাছে একটা অমূল্য সম্পদ, কারণ বর্তমানে মানুষ কী করছে? পছন্দসই জিন আরোহণ করে অন্য জীবের প্রবেশ ঘটিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী কী করছে? তৈরি করছে। আমরা বলতে পারি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়, অর্থাৎ জীব সম্পদ, বাস্তুতন্ত্র ও জীব সম্প্রদায় পরস্পরের উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ হলো খাদ্য শৃঙ্খলের কী ঘটা? বিঘ্নিত ঘটা, তাই না? তাহলে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাতেও কী হয়? জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা দেখব অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ আমরা কি বলতে পারি না জীববৈচিত্র্যে দেশের মূল্যবান সম্পদ বা সমৃদ্ধির একটা পরিচয়, কারণ আমরা জীববৈচিত্র্য থেকে বিভিন্ন ধরনের ধরুন বনজ সম্পদ আহরণ করি, হ্যাঁ, প্রাণীদের থেকে বিভিন্ন ধরনের মাংস, মাছ, ডিম, এই যে জিনিসগুলো, এগুলো কী করি? বিদেশে আমরা রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করি। এরপরে আমরা বলতে পারি কি পরিবেশ রক্ষায়, অর্থাৎ বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশকে নিয়ন্ত্রণ রাখে, পরিবেশকে শীতল রাখে, পরিবেশ দূষণকে কম করে। তাহলে এটাও হচ্ছে একটা জীববৈচিত্র্যের গুরুত্ব। এটা যদিও আমার এখানে লেখা নেই, কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা দেখব কৃষ্টিগত গুরুত্ব কী হতে পারে না জীববৈচিত্র্য আমরা বলতে পারি প্রাকৃতিক সৌন্দর্য বা একটা রূপ। আমরা বলতে পারি জীববৈচিত্র্য, আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন, সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের ফুলের উদ্ভিদ, বিভিন্ন ধরনের প্রাণী দেখলেন, এটা কী হয়? আমাদের মনকে একটা আনন্দে ভরিয়ে তোলে। অর্থাৎ মানুষের সাথে জীববৈচিত্র্যের একটা কী রয়েছে? নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের জীববৈচিত্র্য গুরুত্ব। তাহলে আজকে আমাদের কি থাকবে? এতটাই থাকবে। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, তাই না? এরকম একদম জিস্ট ভিডিও পাওয়া যাবে এই চ্যানেলের মাধ্যম দিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, বা কোন ধরনের ভিডিও চাইছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও দেখার পূর্বেই, অর্থাৎ ভিডিও দেখার আগেই এই কাজটি করতে হবে, অর্থাৎ এই যে চ্যানেলটি, এটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এখানে আপনি পাবেন সমস্ত ভিডিও ফ্রিতে।